মাইনুল তার বসের রুম থেকে বার হবে, তার পূর্বে বাইরে থেকে গুলির আওয়াজ পেতে সুভাষ তার রিভলভার নিয়ে বাইরে বেরিয়ে আসতে দেখে ঘুটঘুটে কালো অন্ধকারের বুক চিরে গুলির বর্ষণ হচ্ছে। মিস্ট্রি গার্ল তার টিমের লোকদের ৩ ভাগে ভাগ করে ৩ দিক দিয়ে সুভাষদের ঘিরে ধরে গুলির বর্ষণ করতে থাকে। বর্ষণের অতিরিক্ত লোকেরাই মারা পড়ে। ফারহা মেয়েগুলোকে খুঁজতে খুঁজতে হঠাৎ পেছন থেকে গুলির আওয়াজ পেয়ে পেছনে তাকিয়ে দেখে দুটো মোটা লোক তার দিকে রিভলভার তাক করে দাঁড়িয়েছে। মিস্ট্রি গার্লের দিকে শুট করতে যাবে, ঠিক এমন সময় লোকগুলোর পিছন থেকে দুটো গুলি এসে লোকগুলোর মাথায় লেগে সাথে সাথে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করে। মিস্ট্রি গার্ল অন্ধকারের দিকে টর্চ মারতে দেখে ১৫ থেকে ২০ জন লোক হাতে রিভলভার নিয়ে দাঁড়িয়েছে। মিস্ট্রি গার্ল তাদের চেনে না, আর না কখনো দেখেছে। লোকগুলোর মধ্যে একজন তার দিকে এগিয়ে আসতে মিস্ট্রি গার্ল তার দিকে রিভলভার তাক করতে সে ব্যক্তি তার হাত উপরে তুলে ধরে। মিস্ট্রি গার্ল দ্রুত লোকটার কাছে আসার পূর্বে ভ্যানে লাগানো তালায় গুলি করতে ওটা ভেঙে যায়। দ্রুত লক খুলতে মেয়েগুলো বেরিয়ে আসে, সাথে সাথে লোকটা থেমে যায়। মেয়েগুলোর মধ্যে বিদেশি মেয়েগুলোকে খুঁজে নেয় লোকগুলো। তাদের নিয়ে চলে যেতে কোথা থেকে একটা গুলি এসে ফারহার বাঁ হাত ছুঁয়ে চলে যায়। সেই লোকগুলোর একজন মিস্ট্রি গার্লের দিকে আসতে নিলে ততক্ষণে মিস্ট্রি গার্লের টিমের লোকজন সাথে শাওন এসে হাজির হয়। মিস্ট্রি গার্লের হাত থেকে রক্ত পড়তে দেখে দ্রুত তাকে নিয়ে বেরিয়ে যায়, আর টিমের লোকেরা বাকি মেয়েদের নিয়ে চলে যায়। বিদেশি মেয়েগুলো গাড়িতে উঠতে যাবে, এর আগে একটা মেয়ে দৌড়ে এসে একজনকে জড়িয়ে ধরে বলে, মেঘ, হোয়াট দ্য হেল ইজ দিস ক্যারোলিন, লিভ মি। আমি জানতাম তুমি আমাকে বাঁচিয়ে নেবে। আই লাভ ইউ মেঘ। ক্যারোলিনা যেন মেঘকে ছাড়তেই চাইছে না। রাগে মেঘের শরীর কাঁপছে। ক্যারোলিনা যদি মেয়ে না হতো এতক্ষণে ওর লাশ পড়ে যেত। মেঘের ধৈর্যের পরিসীমা যেন এই পর্যন্ত ছিল। মেঘ এক ঝটকা মেরে নিজের থেকে ক্যারোলিনাকে ছাড়িয়ে কষিয়ে একটা থাপ্পড় মারতেই ক্যারোলিনা সিটকে দূরে গিয়ে পড়ে। আসলাম তার হাসি চাপিয়ে রেখে ক্যারোলিনাকে উঠতে সাহায্য করতে গেলে ক্যারোলিনা রাগে কান্না করে দিয়ে নিজে নিজে উঠে দাঁড়াতে মেঘ বলে, নেক্সট টাইম আমাকে জড়িয়ে ধরার সাহস করলে জীবন্ত মাটি চাপা দিব ক্যারোলিনা। তখন তোমার মমও তোমাকে বাঁচাতে পারবে না। মেঘের কথা শুনে ক্যারোলিনার সকল রাগ উধাও হয়ে ভয়ে পরিণত হয়। দৌড়ে গিয়ে গাড়িতে উঠে বসে। আসলাম মেঘের কাছে গিয়ে বলে, দোষ সবই তো ঠিক আছে, তবে অপর টিম কার ছিল? কারা মেয়েগুলোকে উদ্ধার করতে এসেছিল? হতে পারে কোনো সিআইডি অফিসার, বাট আই মাস্ট সে ওই টিমের লিডার মেয়েটি ভয়ঙ্কর সাংঘাতিক। একাই সব কটাকে ধুলো চাটাতে পারে। কিন্তু মেয়েটি আমাকে কেন বাঁচালো? আড়াল থেকে কেউ আমাকে টার্গেট করে গুলি ছুড়ে, আর মেয়েটি সেটা দেখে। স্টপ মেক, আমার মনে হচ্ছে এটা তোর একটা অলিক ধারণা। কেন একজন অপরিচিত ব্যক্তির জন্য ছোড়াগুলি নিজের শরীরে নিয়ে হুয়াই? আই ডোন্ট নো আসলাম, বাট ইটস রিয়ালিটি। যাই হোক, আমি ওই মেয়েটাকে দেখব। বলে মেঘ কিছু দূর সামনে এগোতে কাউকে না দেখতে পেয়ে হতাশ হয়, কারণ তারা সবাই চলে গেছে। মেঘ ওই বিষয়ে আর মাথা না ঘামিয়ে মেইন কালপিটকে ধরার জন্য বাংলোতে ঢুকে দেখে কেউ নেই, বরং সব কিছু ভেঙে চুরে গুড়িয়ে রেখে গেছে কেউ। মেঘের বুঝতে আর বাকি নেই কেউ ইচ্ছে করে এমনটা করেছে যাতে কোনো ক্লু খুঁজে না পাওয়া যায়। মেঘ সহ বাকিরা মেয়েগুলোকে নিয়ে বের হয়ে যায়। এদিকে মিস্ট্রি গার্লকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডক্টর মিস্ট্রি গার্লকে ওটিতে নিয়ে যায়। সেখানে ক্ষতস্থান ক্লিন করে স্টিচের প্রয়োজন হয়। সিনিয়র স্যার মেয়েগুলোকে তাদেরকে আশ্রমে রেখেছে, আগামীকালই তাদেরকে তাদের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। ঘন্টা দুয়েক পর মিস্ট্রি গার্লের জ্ঞান ফিরে আসে। কেবিনে কেউ না থাকায় পাশের টেবিলে তাকিয়ে দেখে তার মাস্ক। মিস্ট্রি গার্ল দেরি না করে ডান হাত দিয়ে মাস্ক পরে নেয়। তখনই ডক্টর আর নার্স এসে হাজির হয়। এ কি মিস, আপনি উঠছেন কেন? আর ম্যাক্স বা পড়েছেন কেন? ডক্টর, আগে আমার প্রশ্নের উত্তর দিন। মাস্ক ছাড়া আমাকে কি আমার টিম মেম্বাররা কেউ দেখেছে? না, আপনাকে কেউ দেখেনি, কারণ আমাদের আগেই বলা হয়েছিল আপনার ফেস যেন কেউ না দেখতে পায়। তাই ওটি থেকে বের করার সময় আপনার পুরো ফেস ঢেকে রাখা ছিল। আর এখন পর্যন্ত কাউকে রুমে অ্যালাউ করা হয়নি। আর আপনাকে নির্দেশ কে দিল ডক্টর? মিস্টার শাওন, তিনি আমাকে এগুলো করতে বলেছে। শাওনের কথা শুনে বেশ অবাক হয় মিস্ট্রি গার্ল। ডক্টর, এখন আমাকে যেতে হবে। কাইন্ডলি আপনি ডিস্ট্রেসের ব্যবস্থা করে দিন।
সরি ম্যাম, আপনাকে সকাল পর্যন্ত এখানে থাকতে হবে, তারপর আপনাকে ছাড়া হবে। মিষ্টি গার্ল ভীষণ টায়ার্ড অনুভব করছে বিধায় আর কথা বাড়ায়নি। নার্সকে তার ফোনের কথা জিজ্ঞাসা করলে নার্স তার ফোনটা মিষ্টি গার্লের হাতে দেওয়ার পর ডক্টর চেক আপ করে ঘুমের ইঞ্জেকশন দিয়ে চলে যায়। মিষ্টি গার্ল ফোনে কাউকে একটা মেসেজ করে ঘুমিয়ে পড়ে। রুমের কোনো জিনিস আস্ত নেই, সব কিছু নিজ হাতে যত্ন নিয়ে ভাঙছে সুভাষ মির্জা। এত বড় ডিল হাত হওয়ার পর তার কোটি কোটি টাকা লোকসান হয়। তার থেকেও বড় কথা, প্রথম ডিল করার সময় এই টিম মেয়েগুলোকে উদ্ধার করে নিয়ে যায়। আজ আবার দ্বিতীয়বার ওই একই টিম সেম কাজ করে। এদিকে মালয়েশিয়ার গ্যাংস্টার হয়তো এইবার আর সুভাষকে ক্ষমা করবে না। রাগে ফুঁসতে ফুঁসতে লাগলো সুভাষ। একে একে সব কিছু তার হাতছাড়া হতে লাগছে। মাইনুলকে দেখে বলে, দ্বিতীয় টিম কার ছিল মাইনুল? মাইনুল ভয়ে শুকনো ঢোক গিলে বলে, বস, সেকেন্ড টিম কার সেটা এখনো জানা যায়নি। এই টিমকে এই প্রথমবার শহরে দেখা গেছে। আর আমার মনে হয় বস, আপনাকে কেউ টার্গেট করেছে। টার্গেট শব্দটা শুনে সুভাষের হঠাৎ মেয়ের কথা মনে পড়তে ফ্লাওয়ার ভাসটা ছুঁড়ে মেরে চিৎকার করে বলে ওঠে, মেঘ, তোকে আমি ছাড়বো না। ডক্টর, পেশেন্টের এখন কেমন অবস্থা? চিন্তার কিছু নেই, পেশেন্ট এখন ভালো আছে। কিছুদিন রেস্ট আর নিয়মিত ওষুধ খেলে একদম ফিট অ্যান্ড ফাইন থাকবে পেশেন্ট। থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম ইয়াং ম্যান। ডক্টর চলে যাওয়ার পর শাওন মিস্টার গার্লের কেবিনের সামনে গিয়ে দাঁড়ায়। দরজা খুলতে যাবে তখনই নার্স এসে জানায় পেশেন্ট এখন ঘুমিয়েছে, তাই ডিস্টার্ব না করাই ভালো। শাওন আর ভেতরে না গিয়ে 4 জন গার্ড রেখে অফিসে চলে যায়। সকাল সকাল রূপ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফোন চেক করে দেখে ফারহার মেসেজ। বনু, আমি একটা জরুরি দরকারি বাইরে এসেছি। চাচিকে বলার কোনো প্রয়োজন নেই, দুপুরের ভেতর বাড়ি পৌঁছে যাব। তুই চাচির খেয়াল রাখিস, আর আজ কলেজ যেতে হবে না, ওকে? বনু এত সাত সকালে কোথায় গেল? আর কি এমন কাজ যে এত সকালবেলা বের হতে হলো? রূপ আর না ভেবে তার বনু যা করতে বলেছে সেই কাজগুলো করে চাচিকে খাবার খাইয়ে দিয়ে বাড়ির বাকি কাজগুলো করতে লাগলো। রেহান মদ খেয়ে এখনো ঘুমোচ্ছে দেখে রূপের মাথায় একটা দুষ্টু বুদ্ধি চাপলো। রেহানের ফোনটা নিয়ে রেহানের ফিঙ্গার দিয়ে লক খুলে পুরো ফোনের ডাটা চেক করে রূপের মাথায় হাত। যতগুলো মেয়ের সাথে রেহান ইন্টিমেট হয়েছে সেসব মেয়ের সাথে রেহানের ভিডিও রয়েছে। সাথে এই ভিডিও দিয়ে মেয়েগুলোকে ব্ল্যাকমেল করা দেখে রূপের ঘৃণায় পেট গুলিয়ে বমি পাচ্ছে। শালা লুচ্চা চরিত্রহীন পোলা, তোরে জীবনের মতো এমন একবার শিক্ষা দেব যে তুই তোর বাপ দাদার নাম ভুলে যাবে। জাস্ট ওয়েট। রূপ সবগুলো ভিডিওগুলো নিজের ফোনে নিয়ে রেহানের ফোন থেকে সব ডিলিট করে দিয়ে মেয়েগুলোর নাম্বার নোট করে নেয়। রেহানের রুম থেকে বের হতে হতে রূপ রেহানের শরীরে থুতু মেরে চলে যায়। মিস ক্যাটেল তার একমাত্র মেয়ে ক্যারোলিনাকে পেয়ে খুশিতে আত্মহারা। আসলামকে অনেকবার থ্যাংক ইউ জানিয়েছে। মেঘ আর সেরাতে মিস ক্যাটেলের ফ্ল্যাটে আসেনি, কারণ ক্যারোলিনাকে দেখলে মেঘের রাগগুলো উপচে পড়ে। মন চায় ক্যারোলিনাকে ওখানে শ্যুট করে দিতে। মিস ক্যাটেল অনেকবার মেঘের জানতে চাইলে আসলাম জানায় মেঘ বিজি আছে, সে আসতে পারবে না। এদিকে রোদের তেজস্ক্রিয় রশ্মি ব্যালকনি থেকে মেঘের রুমে বারবার উকি দেওয়াতে মেঘের ঘুম ভেঙে যায়। ব্যালকনির দরজা খোলা দেখে মনে পড়ে রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাওয়ার পর রুমে সে দরজা লক করেনি। মেঘ অলস ভঙ্গিতে উঠে ব্যালকনিতে গিয়ে শরীর চর্চা করতে লাগলো। 30 মিনিট পর মেঘের একটা কল আসতে মেঘ কল রিসিভ করতে ফোনের ওপাশ থেকে কিছু একটা শুনে মেঘ হন্তদন্ত হয়ে শাওয়ার নিয়ে চেঞ্জ করে কাউকে কিছু না বলে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। ঝড়ের গতিতে মেডিকেলের সামনে গিয়ে গাড়ি থামিয়ে 205 নম্বর কেবিনে ঢুকতে দেখে ফারহা নার্সের সাহায্য নিয়ে চুল বেঁধে রেডি হচ্ছে। কারো রুমে ঢোকার শব্দ পেয়ে ফারহা পাশ ঘুরে তাকাতেই দেখে মেঘ। চোখ মুখ যেন ভয়ে চুপসে গেছে, চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। মেঘ ফারহার বাঁ হাত ব্যান্ডেজ দেখে ঝড়ের গতিতে ফারহাকে আলতো করে জড়িয়ে ধরে। নার্স লজ্জা পেয়ে চলে যেতে নিলে ফারহা বলে ওঠে, ডিসচার্জ পেপারে আমি সাইন করে আগেই দিয়েছি। আমি এখন আসছি, আর আমার কেউ খোঁজ করলে বলবেন আমি বাড়ি ফিরে গেছি। ওকে ম্যাম। মেঘ এখনো ফারহাকে জড়িয়ে ধরে আছে। ফারহা বেশি বিরক্ত হয়ে বলে, লিভ মি মেঘ।
কোনো দিন না বোকা পাখি। আমার প্রাণ থাকতে তোমার আমার থেকে মুক্তি নেই। অথচ 5 বছর পূর্বে ধোকাটা তুমি আমাকে দিয়েছিলে মেঘ। ফারহার কথা শুনে মেঘ ফারহাকে ছেড়ে দিয়ে বলে, আমি তোমাকে আগেও বলতে চেয়েছি আর এখনও বলছি, আমি তোমাকে ধোকা দেই নাই। ওটা একটা মেঘকে বলতে না দিয়ে ফারহা আবার বলতে লাগলো, আমাকে আর মিথ্যে বলে লাভ নেই মেঘ। আমি আর তোমার মিথ্যে আর ধোকার বেড়াজালে নিজেকে আটকাতে চাই না। মেঘ বুঝলো ফারহা হাইফার হয়ে যাচ্ছে, তাই ফারহাকে শান্ত করতে বলে উঠল, হাতে এত গভীর আঘাত কি লাগলো সুইটার্ট? মেঘের প্রশ্ন শুনে ফারহার কয়েক সেকেন্ড চুপ থেকে বলে উঠল, রিক্সা থেকে পড়ে গিয়েছিলাম। মেঘ নিজের রাগ সংবরণ করে বলে উঠল, এরপর থেকে তোমার বাড়ির বাইরে একজন ড্রাইভার গাড়ি নিয়ে 24 ঘন্টা থাকবে। তুমি আজ থেকে গাড়িতে যাতায়াত করবে জান। তোমাকে নিয়ে আমি আর বিন্দু মাত্র সমঝোতা করব না। ফারহা মেঘের চিন্তিত মুখশ্রীর দিকে তাকিয়ে রইল। ফারহার জন্য এত চিন্তিত একমাত্র তার বাবা মা আর ছোট বাবা ছোট মা হতো, আর কাউকে হতে দেখেনি। আজ এত বছর পর মনে হচ্ছে তার জন্য কেউ ভাবার রয়েছে। ফারহা দীর্ঘশ্বাস ফেলে তার ফোনটা আর মেডিসিনের প্যাকেটটা ডান হাতে নিয়ে কেবিন থেকে বের হতে নিলে মেঘ ফারহাকে থামিয়ে কোলে তুলে নিল। ফারহা কিছু বলল না, চুপ রইল। জানে মেয়েকে কিছু বলে লাভ নেই। মেঘ খুব সাবধানে ফারহাকে নিয়ে মেডিকেল থেকে বেরিয়ে আসে। ব্রেকিং নিউজ, শহরের নাম করা বিজনেসম্যান আশিক শেখের একমাত্র ছেলে রেহান শেখের সাথে অনেক নারী অনৈতিক কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অবশ্য মেয়েগুলোর ফেস মলায়ন করা, তাই মেয়েগুলোর ফেস ভালো করে চেনা না গেলেও রেহান শেখের ফেসটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। কথাগুলো বলে কিটকিটিয়ে হেসে উঠল রূপ। রেহানের উপর অনেক দিনের রাগ জমা ছিল, আজ তা উপড়ে দিতে পেরে রূপের যেন খুশির সীমা পরিসীমা নেই। গুনগুন করে গান গাইতে লাগলো। এদিকে মেঘের গাড়ি শেখ ভিলার সামনে থামতে রূপ ব্যালকনিতে এসে দেখে মেঘ ফারহাকে খুব যত্ন করে গাড়ি থেকে নামতে সাহায্য করছে। রূপের চোখ তার বোনের হাতের দিকে যেতে ঘাবড়ে যায়। দ্রুত রুম থেকে বের হয়ে নিচে চলে আসে। জান, নিজের খেয়াল রাখবে আর মেডিসিনগুলো ঠিক সময় খেয়ে নিবে। আমি কল করব, দ্রুত কল রিসিভ করবে। কেন কল করবেন আর আমি কেন তোমার কল রিসিভ করব? দেখো মেঘ, আমাদের ভেতর আগে কিছু একটা থাকলেও এখন নেই, তাই এই সব কেয়ারের নাটক আমাকে না দেখালেও চলবে। তুমি দয়া করে আমাকে আর বিরক্ত করো না, বরং নিজের কাজে মন দাও। ফারহার কথা শুনে মেঘের মন খারাপ হয়ে যায়। এটা দেখে রূপ বলে ওঠে, জিজু, তুমি চিন্তা করো না, বনুর খেয়াল আমি রাখবো। কিন্তু বনুর এই অবস্থা হলো কি করে? বলতে বলতে কেঁদে ফেলল রূপ। ফারহা রূপের চোখের পানি মুছে দিয়ে বলল, এই পাগলি, এভাবে কাঁদছিস কেন? আমি কি মরে গেছি? মরা কথা শুনে রূপ মেঘ দুজনে রেগে বলে উঠল। ফারহা, বনু, মেঘ রেগে কটমট করে ফারহার দিকে তাকিয়ে রূপকে বলে উঠল, রূপ তোমার বোনকে রুমে নিয়ে যাও। এই মেয়ের মুখ দিয়ে ভালো কথা কখনো বের হয় না, যত সব নেগেটিভ কথা বের হয়। ঠিক বলছো জিজু, সব সময় ফালতু কথা বলতে থাকে। ফারহা তার বোন আর মেঘের রাগ দেখে আর কিছু বলার সাহস করল না। দেখা গেল মেঘ তেড়ে আসলো তাকে মারতে, আর তার অদূরে বোন ঠেলে যমরাজের দিকে এগিয়ে দেবে। আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো? মিনমিন করে বলল ফারহা। মেঘ ফারহার কাছে গিয়ে হুট করে ফারহার কপালে ঠোঁটের স্পর্শ দিয়ে বলে, নিজের খেয়াল রাখবে বোকা ফুল। ভুলে যাবে না অন্য কারোর জীবনের সাথে জড়িয়ে আছে তোমার জীবন। তোমার বিন্দুমাত্র ক্ষতি হলে সে মানুষটি জীবিত থেকে মৃত হয়ে যাবে। নিজের সাথে সাথে তাকেও একটু বোঝার চেষ্টা করো জান। রূপ, আমার বোকা ফুলের খেয়াল রেখো। আমি আসছি। মেঘ আর নি দাঁড়িয়ে দ্রুত পায়ে হেঁটে গাড়িতে উঠে স্টার্ট দেয়। রূপ তার বোনকে পেছন থেকে জড়িয়ে ধরে মিটমিট করে হেসে বলে, রূপ, আমার বোকা ফুলের খেয়াল রেখো। ফারহা রূপের হাতে আস্তে করে থাপ্পড় মেরে বলে, ফাজিল মেয়ে, ভেতরে চল। আমার ক্ষুধা লেগেছে। হসপিটালের ওই পানি স্যুপ ইয়াক, আমি খেতে পারি না। তুই ঝটপট আমাকে কিছু খাবার দে। দেব। তার আগে উপরে চলো, তোমার রুমে গিয়ে তোমাকে ফ্রেশ হতে সাহায্য করি। চল। এদিকে মিস্টার শাওন সহ সিনিয়র স্যার টিমের অন্যান্য মেম্বারগণ তাদের মিস্ট্রি গার্লের সাথে দেখা করার জন্য কেবিনে ঢুকতে দেখে
বেডে 12-13 বছর বয়সী একটা মেয়ে। এ কি, এই কেবিনে পেশেন্ট কোথায় নার্স? এই বেডের পেশেন্ট বাড়ি চলে গেছে। হোয়াট? আপনারা একা একা কেন ছেড়েছেন? আমাকে কোনো ইনফর্ম করেননি? ম্যাম আমাকে বারণ করেছিল, আর ম্যাম একা যায়নি, সাথে একজন ভদ্রলোক ছিল। শাওন ভাবলো হয়তো মিস্ট্রি গার্লের সেই ভালোবাসা মানুষটি হয়তো তাকে নিয়ে গেছে। ভেবে দীর্ঘশ্বাস ফেলল শাওন। সিনিয়র স্যারকে নিয়ে শাওন মেডিকেল থেকে বেরিয়ে যায়। ফারহা দুপুরের খাবার পর মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে আশিক শেখ বাড়িতে ফিরে চিৎকার চেঁচামেচি করতে লাগলো। রোকসানা অসুস্থ শরীর নিয়ে নিচে চলে এসে বলে, কি হয়েছে আশিক? বাড়ি ফিরে এভাবে চেঁচামেচি কেন করছো? আশিক রেগে হুঙ্কার ছেড়ে বলে, সব হয়েছে সব তোর জন্য রক্সানা। তোর কারণে আমি কখনো তোর ছেলেকে শাসন করতে পারিনি, আর না তুই শাসন করেছিস। আবার এত বছরের মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে। কোথাও মুখ দেখানোর জো নেই, সবাই থুতু ফেলছে। এমন নোংরা ছেলে কাজ দেখে। প্রাণপ্রিয় স্বামীর এত কথা শুনে রোকসানা যেন খেই হারিয়ে ফেলল। ডুকরে কেঁদে উঠতে আশিক তেড়ে গিয়ে সপাটে এক থাপ্পড় মেরে বসলো রোকসানার গালে। রোকসানা স্তম্ভিত হয়ে কান্নারত চোখে তাকিয়ে রইল আশিকের দিকে। তখন আশিক বলে ওঠে, তোরা এই নেকাবির কান্না দিয়ে আমাকে ভোলাতে পারবি না রক্সানা। তুই আর তোর ছেলে এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যাবি। তোদেরকে আমি আর আমার বাড়িতে দেখতে চাই না। একের পর এক শক পেল রোকসানা। এখন যেন কান্না করতেও ভুলে গেল। দোতলাতে দাঁড়িয়ে রূপ তার মেজো চাচা চাচির ড্রামা দেখছে আর চকলেট খাচ্ছে। রোকসানা এবার কান্না থামিয়ে আশিককে বলে, রিহান কি করেছে আমি জানতে চাই আশিক। কি কারণে আমাকে তুমি আঘাত করলে? আশিক দাঁত কিড়মিড় করে নিজের ফোনটা বার করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া রোহানের ভিডিওটা দেখাতে রোকসানা কি বলবে ভেবে পাচ্ছে না। ছেলেকে সব স্বাধীনতা দিয়েছে, কখনো ধমক দিয়ে কথা বলেনি, যা চেয়েছে তাই দিয়েছে। ইভেন ছেলে ভবিষ্যতের কথা ভেবে জঘন্য পাপ কাজ করেছে যার কখনো ক্ষমা হয় না, আর সে ছেলে কিনা এত জঘন্যতম কাজ করতে পারলো। ইতিমধ্যে রেহানের বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং, রেপ, নারী নির্যাতন কেস করেছে সেসব মেয়েগুলো, যাদের সাথে রেহান অনৈতিক কাজ করে ব্ল্যাকমেইল করত। সবটা শুনে দেখে রোকসানা নিজেকে আর ধরে রাখতে পারেনি। ধপ করে ফ্লোরে বসে পড়ে। রূপ মুখে চ উচ্চারণ করে বলে, এত তাড়াতাড়ি ড্রামা শেষ হয়ে যাবে? আরও কিছু ইন্টারেস্ট হওয়া বাকি। বলে পিলারের আড়ালে গিয়ে দাঁড়িয়ে নিউজ চ্যানেলের পেজগুলোতে প্রুফসহ ছবি ভিডিও পাঠিয়ে দেয়। আশিক শেখ দ্রুত পায়ে হেঁটে রেহানের রুমে গিয়ে লাথি মেরে রেহানকে বেড থেকে ফেলে দেয়। আচমকা ফ্লোরে পড়ে রেহান কোমরে বেশ আঘাত পায়। তাকে আশিক পাত্তা দিল না। রাগে সে রেহানের চুলের মুঠি ধরে চড় থাপ্পড় মেরে বলতে লাগলো, তোকে জন্ম দেওয়াটাই ছিল আমার জীবনে চরম ভুল। কুত্তার বাচ্চা, তোর জন্যই আমি মান-সম্মান আর সব শেষ। তোর জন্য যখন আমার এত বড় ক্ষতি হয়েছে, তোকে কেন আমি ছেড়ে দেব? আমার সাথে আঘাত লাগলে আমি কাউকে ছাড়ি না, সেটা আজ তুই বুঝতে পারবি লম্পট। রেহান ঘুমের ঘরে থাকায় তার বাবার কোনো কথাই বুঝতে পারল না। আশিক রেহানকে হিড় করে দোতলা থেকে নিচে নামিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে বলে, তোর মতো চরিত্রহীন আঙ্কেল ছেলে আমার কোনো প্রয়োজন নেই। তোকে আমি ত্যায্য করলাম। রেহান এবার উঠে দাঁড়িয়ে ক্ষিপ্ত গলায় চিৎকার করে বলে ওঠে, হোয়াটস রং উইথ ইউ ড্যাড? কি করেছি আমি? আমার সাথে এমন কেন করছো? কি করছো এখন কিছু জানো না তাই না? ওয়েট। আশিক তার ফোনের ভিডিওগুলো রেহানের মুখের সামনে ধরতে রেহান হতবাক হয়ে গেল। কিভাবে এটা পসিবল হলো? রেহান ভেবে পাচ্ছে না। রেহান শুকনো ঢোক গিলে বলে, ড্যাড এই ভিডিওগুলো ফেক, ট্রাস্ট মি। বাকিটার বলতে পারল না রেহান। আশিকের শক্ত হাতে এক থাপ্পড় খেয়ে দুর্বল শরীর নিয়ে হুমড়ে পড়ল রেহান। গতরাতে ফারহার দেওয়া আঘাত আর আজ তার বাবার দেওয়া আঘাত পেয়ে বেশ নাজুক অবস্থা রেহানের। আশিক শেখ রেহানকে আবারও মারার জন্য উদ্যত হলে রোকসানা হাত ধরে আটকাতে গেলে আশিক রোকসানার উদ্দেশ্যে বলে, তোর এই স্বভাবের জন্য আমার একমাত্র ছেলে এই অবস্থা। তোকে আমি ক্ষমা করব না। তোর ছেলের সাথে সাথে তুইও আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। রোকসানা ভয়ে আশিকের পা ধরে বলে, মাফ করে দিও আশিক, আমি আমার ভুল বুঝতে পেরেছি। রেহানকে আমার সময় থাকতে শাসন করা উচিত ছিল, কিন্তু তখন আমি ক্লাব পার্টি নিয়ে এতটাই বিজি ছিলাম যে রেহানের দিকে নজর দিতে পারিনি। এখন
এই কথা বলে লাভ নেই রোকসানা, তোমার সাথে আমি সংসার করব না, আমি তোমাকে ডিভোর্স দেব। রেহান তার বাবা মায়ের কথা শুনে বিরক্ত হয়ে বলল, ড্যাড, আমার জন্য মমকে ডিভোর্স দিও না, আর ওই ভিডিওগুলো ফেক। জাস্ট শ্যাট আপ রেহানা, এখনও নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করেছিস? বের হ এখনই, আমার বাড়ি থেকে বের হ। রেহান এবার দাঁতে দাঁত চেপে রেগে বলে উঠল, কি তখন থেকে আমার বাড়ি বলে চলেছো? ভুলে যেও না, এই বাড়ি বা সম্পত্তি কেন, এই বাড়িও তোমার না, সব ফারহা আর রূপের। ওদের বাড়িতে তুমি থেকে খেয়ে বিজনেস করে ওদের ঘোরাচ্ছ, সেটা কি আমি জানি না? এই শেখ বাড়ির সকল সম্পত্তির 2 ভাগ ফারহার আর 1 ভাগ রূপের। দাদাজান এমন করে সম্পত্তি ভাগ করে গিয়েছে, সেটা তুমি, আমি, মম সবাই জানি। শুধু জানে না ওই এতিম মেয়ে দুটো। আর কি বললে যেন আমাদের এই বাড়ি থেকে চলে যেতেই? তো ড্যাড, এখন যদি আমি ওর বাবা মায়ের মৃত্যুর রহস্যটা বলে দিই, তাহলে তোমার অবস্থান কোথায় হবে ভেবে দেখেছো? এই রাজপ্রাসাদে নাকি জেলে? চুপ করো বেয়াদব ছেলে, গলা নামিয়ে কথা বলো। কেন ড্যাড, ভয় হচ্ছে যদি ওরা সবটা জেনে যায়? আশিক শেখ রাগে কটমট করে রেহানের দিকে তাকিয়ে রইল। রেহান সেসব তোয়াক্কা না করে নিজের রুমের দিকে পা বাড়াতে বাড়াতে বলে উঠল, ভিডিওগুলো ডিলিট করার ব্যবস্থা করো, আর যেভাবে পারো টাকা দিয়ে মেয়েগুলোর মুখ বন্ধ করো। আমি সেফ থাকবো, তুমিও সেফ থাকবে। রেহান দোতলায় উঠতে যাবে, তখনই বাড়িতে পুলিশ প্রবেশ করে। আপনারা? মেঘ নতুন প্রজেক্ট হাতে নিয়ে সবাইকে সবার কাজ বুঝিয়ে দিয়ে তার পিএ মামুনকে বলে, মামুন, আমার জন্য ব্ল্যাক কফি পাঠাও। ওকে স্যার। মেঘ এসির পাওয়ার একটু বাড়িয়ে দিয়ে তার চেয়ারে শরীর এলিয়ে দিয়ে চোখ বন্ধ করতে ফারহার মুখশ্রী চোখের সামনে ভেসে উঠল। ফারহা কেমন আছে জানতে রূপকে কল করবে বলে মনস্থির করলো। আজ ফারহাকে বাড়িতে নামিয়ে দেওয়ার পর সুযোগ পেয়ে রূপের নাম্বারটা নিয়ে নেয়। মেঘ দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই রূপকে কল করে। রূপ আননোন নাম্বার দেখে কল রিসিভ না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচে চলা ড্রামা দেখতে লাগলো। মেঘ বিরক্ত হয় রূপ কল রিসিভ না করায়। আবারও কল দিলে রূপ বিরক্ত হয়ে কল রিসিভ করে কানে ধরতে মেঘ বলে, আমি মেঘ বলছি রূপ। রূপ জিহবায় কামড় দিয়ে বলে, সরি জিজু, তোমার নাম্বার সেভ করা ছিল না তো, তাই বুঝতে পারিনি তুমি কল করেছো। ইটস ওকে। ফারহা কোথায় আর এখন কেমন আছে? ঔষধ ঠিকঠাক খাচ্ছে তো? উফ জিজু, একসাথে এত প্রশ্ন, কোনটা ছেড়ে কোনটার উত্তর দেবো? বুঝলাম তো শালিকা, তুমি একটা একটা করে আমার প্রশ্নের উত্তর দাও। ওকে, বনু এখন খেয়ে ঘুমাচ্ছে আর ভালো আছে, আর ঔষধগুলো ঠিকমতো খাইয়েছি। গুড। নিজের আর বনুর দিকে খেয়াল রেখো। মনে রাখবে আমার জানটা এখন তোমার হেফাজতে রয়েছে। ঠিক আছে, আপনার শালিকা আপনাকে কথা দিচ্ছে আমার নিজের জান থাকতে আপনার জানের কোনো ক্ষতি হতে দেবে না। গুড, তাহলে এখন রাখছি। আমাকে ফারহার আপডেট দিতে থাকবে। ওকে? ওকে জিজু, বাই। বাই অ্যান্ড টেক কেয়ার। ফারহা ভালো আছে জেনে মেঘের হৃদয়টা যেন শীতল হয়ে গেল। রেহানকে পুলিশ ওয়ারেন্টে দেখে অ্যারেস্ট করে নিয়ে গেছে, এতে বিন্দুমাত্র দুঃখ পায়নি আশিক শেখ। রেহান যে সত্যি এই বাজে কাজগুলো করেছে তার পুরো পুলিশের হাতে রয়েছে, বিধায় এই মুহূর্তে কিছুই করা সম্ভব নয়। রোকসানা ছেলের শোকে বিছানা নিয়েছে, যেটা আশিকের কাছে নাটক ছাড়া আর কিছুই নয়। আশিক নিজের মনে মনে বিড়বিড় করে বলতে লাগলো, জীবনে এত এত জঘন্যতম পাপ করছি, কিন্তু কোনো পরোয়া রাখিনি, আর আমার ছেলে হয়ে এত বড় গাধা কি করে হতে পারে? সব কিছুর পরোয়া রেখে দিল। যা, এখন পুলিশের ডান্ডা বাড়ি খা, একটু বাইর খেয়ে যদি বুদ্ধি খোলে। আশিক শেখ বকবক করতে করতে উকিলকে ফোন করতে যাবে, তার পূর্বে একটা আননোন নাম্বার থেকে কল আসে। আশিক শেখ কল রিসিভ করে, হ্যালো, কে বলছেন? SM বলছি, আশিক মির্জা। SM নাম শুনে ভয়ে শুকনো ঢোক গেল আশিক মির্জা। আপনি আমাকে কল করছেন কেন? সেটা না হয় সামনাসামনি বলবো মিস্টার শেখ। ওকে SMS, ওকে SM, আপনি লোকেশন আর সময় বলে দিন, আমি টাইমলি পৌঁছে যাব। ওকে। কল ডিসকানেক্ট হতে আশিক শেখ কাউকে একটা ফোন করে। এদিকে রূপ আজ ভীষণ খুশি। ফারহা ঘুম থেকে উঠে দেখছে রূপের মুখে হাসি জলজল করছে, কিন্তু কারণ বুঝতে পারছে না। ফারহা হৃদয় কুঁচকে রূপকে প্রশ্ন করে, রূপ, কাহিনী কি? তুই আজ এত খুশির কারণ কি? রূপ খুব এক্সাইটেড হয়ে বলে,
আমাকে বকবি, প্রমিস কর, তাহলে আমি বলবো। ফারহা সন্দেহ চোখে রূপের দিকে তাকিয়ে বলে, ওকে, বকবো না। এখন বল তোর এই খুশির লাফালাফির কারণ কি? রূপ এবার শুরু থেকে শেষ পর্যন্ত সবটা ফারহাকে বলল। ফারহা সবটা শুনে শকড হয়ে রূপের দিকে তাকিয়ে রইল। তার ছোট বোনের মাথায় শয়তানি বুদ্ধি যে সবসময় কিলবিল করে জানতো, কিন্তু এমনভাবে রেহানকে ফাঁদে ফেলবে এটা ভাবতেও পারেনি। তবুও ফারহা কপট রাগ দেখিয়ে বলল, পাকা মেয়ে, তুই যে সব কিছুর পেছনে আছিস, এটা যদি রেহানা জেনে যায় তাহলে কি হবে বুঝতে পারছিস? বনু, আমার এই কথাটা একমাত্র তুই আর আমি জানি। তুই কাউকে বলবি না সেটা আমি জানি, তাহলে কে জানাবে ওদের? ফারহা রূপের কথাগুলো শুনতে শুনতে দরজার দিকে চোখ যেতে দেখে একটা ছায়া দাঁড়িয়ে আছে। ফারহা কিছু বলল না। রূপকে রেডি হতে বলে ফারহা বেড থেকে নিচে নামতে ছায়াটা সরে গেল। ফারহা রূপের জন্য আসমানি রঙের শাড়ি আর ম্যাচিং অর্নামেন্টস বের করে দিয়ে বলে, রূপ তুই রেডি হয়ে নে, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। ওকে বনু। রূপ ওয়াশরুমে চলে যেতে ফারহা দ্রুত পায়ে দোতলা থেকে নিচে নেমে এসে সোজা কিচেনে গিয়ে দাঁড়াতে রোজিনা ঘাবড়ে যায়। ফারহা কোনো কথা না বলে মাংস কাটার নাইফটা ডান হাতে তুলে নিয়ে রোজিনার গলায় চেপে ধরে বলে উঠল, দরজার পাশে দাঁড়িয়ে আড়ি পেতে ছিলি কেন? কার কথায়? রোজিনা ভয়ে ভয়ে বলে উঠল। ফারহা কোনো কথা না বলে রোজিনাকে ফ্লোরে ফেলে গলা চেপে ধরতে রোজিনার জিহবা বের হতে ফারহা তার ক্ষত হাত দিয়ে রোজিনার জিহবা টেনে ধরে নাইফ দিয়ে কেটে ফেলে। সাথে সাথে রক্তে মাখামাখি হয়ে যায় পুরো কিচেন। এদিকে রোজিনা ব্যথায় যন্ত্রণায় কাতরাতে থাকে। ফারহা নাইফটা বেসিংয়ে রেখে পানি দিয়ে ধুয়ে ফেলে নিজেকেও ক্লিন করে ফেলে। নিজের কোমরে রাখা ফোনটা বের করে কাউকে কল দিতে ফারহা বলে, এক্ষুনি আমার বাড়িতে চলে আয়, আর আসার সময় জিনিসগুলো নিয়ে আসবি। ফোনের ওপাশ থেকে কিছু শোনার প্রয়োজন মনে করল না ফারহা। কল ডিসকানেক্ট করে রোজিনার থুতনি চেপে ধরে বলে, আমাদের কথাগুলো শুনে খুব বড় ভুল করে ফেলেছিস রোজিনা। এখন তার মাসুল দেওয়ার জন্য প্রস্তুত হ। মিনিট 10 পর দুজন ব্যক্তি মুখে মাস্ক পরা অবস্থায় ফারহার সামনে হাজির হয়। ফারহা ওই দুজন ব্যক্তির উদ্দেশ্যে বলে উঠল, এই মহিলাকে আমার প্রিয় রুমে নিয়ে যাও, ওর খাতিরদারি আমি নিজে করব। ব্যক্তি দুজনের ভেতর একজন বলে উঠল, কেন শুধু শুধু ছুঁচো মেরে হাত নগড়া করবি ফারহা? মেয়েকে আমার ওপর ছেড়ে দে, দেখবি তোকে নিরাশ করব না। ফারহা গম্ভীরভাবে ভেবে বলে উঠল, ওকে ডান, এই ছুঁচোটাকে তোদের দুজনের হাতে ছেড়ে দিলাম, নিজে যা। আর শোন, দারোয়ানটাকে নিয়ে যাস, ওইটাই মেইন কালপ্রিট। ওকে আরো যন্ত্রণা দিয়ে আদর সোহাগ দিবি। ওটাকেও সরালে তোর চাচা সন্দেহ করবে না? করবে, বাট তার সুযোগ দিব না। আমি 3 জনকে এই বাড়িতে কাজে আসতে বলেছি, ওরা কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। তার মানে ম্যাম আপনি আগে থেকে সব প্ল্যান করে রেখেছেন, তাই তো? এখন এটা নিয়ে যা, বাকিটা আমি পরে দেখছি। ওকে ম্যাম, আমরা যাচ্ছি। তার আগে বল, তোর হাতের ব্যথা এখনো আছে? আর ওই গুলিটা তুই কেন নিজের উপর নিলি ফারহা? ফারহা তার বাঁ হাতের দিকে তাকিয়ে দেখে শুভ্র ব্যান্ডেজ ভেদ করে লাল টকটকে রক্ত দেখা যাচ্ছে। ফারহা ব্যক্তি দুজনের দিকে তাকিয়ে বলে, তোদের আমি যেতে বলেছি ধ্রুব, নেহাল। ধ্রুব আর নেহাল বুঝতে পারল ফারহা তাদের প্রশ্নের উত্তর দিতে নারাজ, তাই এড়িয়ে যাচ্ছে। হয়তো ফারহা নিজে থেকে তাদের সব প্রশ্নের উত্তর দেবে। নেহাল আর ধ্রুব রোজিনাকে ট্রলিতে ভরে নিয়ে ফারহার হাতে একটা ব্যাগ দিয়ে চলে যায়। এদিকে ফারহা দ্রুত কিচেন ক্লিন করে উপরে গিয়ে দেখে রূপ রেডি হয়ে গেছে। রূপ অতি শুভ্র না হলেও রূপের চোখে মুখে অদ্ভুত এক মায়া আছে। এই জন্য রূপের অতিরিক্ত দুষ্টুমিও করে অনেক সময় ক্ষমা পেয়ে যায়। ফারহা রূপের চোখের সামান্য কাজল আঙুলে নিয়ে রূপের কানের পিঠে লাগিয়ে দিয়ে বলে, নাও ইজ পারফেক্ট বনু। রূপ লজ্জা পাওয়ার ভান করে বলে, বনু, আমার না খুব শরম লাগতেছে। রূপের কথা শুনে ফারহা ফিক করে হেসে দিয়ে বলে, বাহ, আমার লজ্জাহীনা বনু আবার শরমও পায়। তা আপা, আপনার কতটুকু শরম পাচ্ছেন? এইটুকু নাকি এতটুকু? ফারহা হাতের মাপে বুঝাতে গিয়ে বাঁ হাতে ব্যথা পায়।
ফারহার চোখ মুখ ব্যথায় কুঁচকে যেতে রূপ ব্যস্ত হয়ে ফারহার হাত চেক করে দেখে ক্ষতস্থান দিয়ে রক্ত বের হচ্ছে। বনু, এত কেন হাত নাড়াস বলতো? তুই কি ছোট বাচ্চা? সব বলে কয়ে দিতে হয়? চুপ করে এখানে বস, আমি ব্যান্ডেজটা খুলে নতুন করে ব্যান্ডেজ করে দিচ্ছি। রূপ, আমি ব্যান্ডেজ করে নিব, তোর দেরি হয়ে যাচ্ছে। রনক হয়তো তোর জন্য অপেক্ষা করছে। রূপ এবার বেশ কড়া গলায় বলে উঠল, আমার জীবনে সবার আগে তুই বনু, তারপর অন্যরা। আর রনক ভাই তো এখন আমার জীবনে আসেইনি, তাই তাকে নিয়ে আমি অতটাও চিন্তিত নই। ফারহা অবাক চোখে তার ছোট বোনটাকে দেখছে। সে দিয়ে ছোট্ট মেয়েটিকে আজ যেন বেশ বড় লাগছে। কতটা ভাবছে তাকে নিয়ে, যেমনটা তার মা বাবা ভাবতো। ফারহার মনটা বেশ খারাপ হয়ে গেল। রূপ নতুন করে ক্ষতস্থান ক্লিন করে আবার ব্যান্ডেজ করে দেয়। রনক, বনু এখন বের হ, নয়তো বেশ দেরি হয়ে যাবে। ওকে, কিন্তু তুই এখন আর বেড থেকে নামবি না, আমি যতক্ষণ না বাড়ি ফিরছি। ওকে? একদম, আমি তোর কথা মতোই দেখ বিছানায় বসেছি, আর নামবো না। খুশি এবার? খুশি। রূপ আর একবার নিজেকে আয়নায় দেখে নিয়ে পার্স নিয়ে বেরিয়ে যায়। এদিকে রূপ যেতে ফারহা তার ফোন বের করে একটা নাম্বারে ডায়াল করে। দুবার রিং বাজার পর কল রিসিভ করে ফারহা বলে, কেয়া? সাজি আর আব্দুল ভাইকে নিয়ে আজই শেখ ভিলায় চলে এসো, নতুন অ্যাসাইনমেন্ট রয়েছে। ওকে ম্যাম, আমরা ঘন্টাখানিকের মধ্যে ফিরছি। জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে ঢুকতে বেশ বেগ পোহাতে হয় আশিক শেখকে। তবু অ্যাড্রেস অনুযায়ী আশিক শেখ তার গন্তব্যে পৌঁছে যায়। আশিক বেশ অবাক হয় এটা দেখে যে জঙ্গলের ভেতর এমন আলিশান বাংলো দেখে। নজর কাড়া ডিজাইন করা বাংলোতে আশিক জাস্ট হা করে তাকিয়েছিল। কয়েক মিনিট পর আশিক মেইন ডোর দিয়ে ভেতরে প্রবেশ করতে একটা মোটা গলা শুনতে পায়। ওয়েলকাম মিস্টার শেখ। আমি জানতাম আমার ইনভিটেশন আপনি রিজেক্ট করার দুঃসাহস কখনোই করবেন না। আশিক তার বাঁদিকে তাকিয়ে দেখে এক রাজকীয় চেয়ারে পায়ের উপর পা তুলে ওয়াইনে চুমুক দিচ্ছে সুভাষ মির্জা। আশিক তার দিকে এগিয়ে আসতে দুটো মেয়ে এসে আশিকের হাত ধরে সুভাষের সামনে চেয়ারে বসায়। আশিক বাংলোর ভেতরটা দেখে এতটাই মুগ্ধ হলো যে কথা বলতেই ভুলে গেল। সুভাষ হাসলো আশিকের চোখে এত মুগ্ধতা দেখে। মিস্টার শেখ, আপনাকে এখানে ডাকার কারণ কি জানেন? আশিক চমকালো, মাথা নেড়ে বলল, ডা মিস্টার মির্জা, আমি জানি না আপনি কেন আমাকে এখানে ডেকেছেন। আপনাকে ডাকার মূল কারণ হলো আপনার ভাইয়ের মেয়ে ফারহা। ফারহা? ফারহা কিছু করছে? না, কিছু করিনি, আর করিনি বিধায় তাকে আমার প্রয়োজন। আশিক এবার একটু নড়ে চড়ে বসে বলে, আপনি ঠিক কি বলতে চাইছেন মিস্টার মির্জা? আমি ফারহাকে বিয়ে করতে চাই, আর এর জন্য আপনাকে আমি খুশি করে দিব। আশিক চমকে উঠে বলে, অসম্ভব, ফারহার বিয়ে অলরেডি ঠিক হয়ে গেছে। আপনার বিজনেস পার্টনার আকরাম চৌধুরীর ছেলে মেঘ চৌধুরীর সাথে। এম আই রাইট মিস্টার শেখ? ইয়েস, আপনি ঠিক বলছেন। এখন যদি আমি আপনার সাথে ফারহার বিয়ে দিতে রাজিও হয়ে যাই, তবুও এই বিয়ে হবে না, ইভেন হতে দেবে না মেঘ। তাই বলছি আপনি ফারহাকে ভুলে যান, তার থেকে ভালো হয় রূপকে বিয়ে করেন। সুভাষের চোখ মুখ ইতিমধ্যে রাগে লাল হয়ে গেছে। সুভাষ এই মুহূর্তে চাইছে না তার ভয়ঙ্কর রূপটা দেখাতে। সুভাষ রাগ কন্ট্রোল করে বলে, আপনি ভেবে দেখুন মিস্টার শেখ, ফারহার সাথে যদি আমার বিয়ে হয় তো আপনি এই বাংলো আর 5 কোটি পাবেন। ভেবে দেখুন কি করবেন। এই রাজকীয় বাংলো আর 5 কোটি টাকার কথা শুনে আশিকের চোখে মুখে লোভ লালসা চিকচিক করতে লাগলো। কিন্তু যখনই আকরামের কথা মনে পড়ল তখনই আশিকের জলজলে করা মুখটা অন্ধকার হয়ে গেল। ব্যাপারটা খেয়াল করলো সুভাষ, তাই বলল, আপনি বাড়িতে গিয়ে ভাবুন মিস্টার শেখ, তারপর আমাকে জানান। আশিক রাজি হয়ে উঠে দাঁড়িয়ে একবার বাড়িটার দিকে চোখ বুলিয়ে বেরিয়ে যায়। আশিক বেরিয়ে যেতে মাইনুল এসে সুভাষকে বলে, বস, আপনি সত্যি এত টাকা আর বাংলো আশিক শেখকে দিয়ে দিবেন? সুভাষ কিছু না বলে রহস্যময় হাসি দিল। ঝলসানো রোদ হঠাৎ করে কোথাও হারিয়ে গিয়ে আকাশে মেঘের আবির্ভাব ঘটে। কয়েক মিনিটেই ঝিরিঝিরি বৃষ্টি নামতে লাগলো। রূপ রিক্সা থেকে নেমে সানলাইট রেস্টুরেন্টে ঢুকতেই গোলাপের পাপড়ি তার উপর পড়তে লাগলো।
চারদিকে ফেরি লাইটের আলোয় জ্বলজ্বল করছে। রূপ অবাক হয়ে সামনে তাকিয়ে দেখে হোয়াইট স্যুট বুট পরে রৌনক মুখে মিষ্টি হাসি নিয়ে তার দিকে তাকিয়েছে। রূপ আর হতভম্ব হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল রৌনকের সামনে। রৌনক রূপের সামনে এগিয়ে গিয়ে রূপের সামনে হাত বাড়াতে রূপ তার ডান হাত বাড়াতে রৌনক রূপের হাত ধরে স্পষ্ট মিউজিকের সাথে ডান্স করতে লাগলো। এদিকে পুরো রেস্টুরেন্ট খালি, শুধু রূপ আর রৌনক আর কিছু স্টাফ। রূপ মন্ত্রমুগ্ধ হয়ে রৌনকের সাথে নাচে তাল মিলিয়ে নাচতে লাগলো। মিনিট 5 ডান্স করে রৌনক রূপের সামনে হাঁটু গেড়ে বসে একগুচ্ছ গোলাপ ফুল আর একটা ডায়মন্ড রিং নিয়ে বলে, আই লাভ ইউ রূপ। তোমার শুধু তোমার রূপে গুণে মুগ্ধ হয়ে নয়, আসলে তোমায় না ভালোবেসে থাকতে পারিনি রূপ। কখন কিভাবে যেন তোমার মায়ায় পড়ে গেছি, ভালোবেসে ফেলেছি তোমার ওই চঞ্চলতায়, তোমার মায়াবী কাজল কালো চোখে হারিয়ে গিয়েছি আমি। বারংবার তোমার ভালোবাসায় ভেসে যেতে চাই রূপ। হবে কি প্রেমময় তুমি আমার? রূপের চোখের কোণে পানি চিকচিক করছে, হয়তো এই চোখের পানি তার প্রাপ্তির সুখের। রূপ তার ভালোবাসার মানুষকে পেয়েছে, এর থেকে সুখের আর কি হয়? রূপের ঠোঁটের কোণে প্রাপ্তির হাসি দেখে রৌনক রিংটা রূপের বাঁ হাতের অনামিকা আঙুলে পরিয়ে দিল। সাথে সাথে আবারও ফুলের বর্ষণ হতে লাগলো এদের উপর। রৌনক ভাই, বাকিটা বলার আগে রৌনক রূপের ঠোঁটের উপর আঙুল দিয়ে থামিয়ে বলে, জাস্ট রৌনক, নট ভাই রূপ। রূপ শিউরে উঠে মাথা নেড়ে হাঁ বলে। রৌনক রূপের এদিকে এক দৃষ্টিতে তাকিয়েছে। শরীরে আকাশি রঙের শাড়ি, দুহাতে কাচের চুড়ি, মুখে হালকা মেকআপ, কানে ঝুমকো, চোখে কাজল, কপালে ছোট্ট একটা কালো টিপ আর ঠোঁটে হালকা লিপস্টিক। ব্যাস এতটুকুতে রূপকে মায়াবতী লাগছে। রূপের কোকড়ানো কোমর অবধি চুলগুলো হাওয়া দোল খাচ্ছে। রৌনকের মনে হলো এ যেন আকাশ থেকে নেমে আসা এক টুকরো মেঘ। রৌনক রূপের কপালের চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলে, নাও ইজ পারফেক্ট। রূপ লজ্জা পেয়ে রৌনকের বুকে মুখ লুকায়, আর রৌনক মুচকি হেসে রূপকে জড়িয়ে ধরে। পুরো বাড়ি রোজিনাকে খুঁজে রোকসানা পেল না। প্রচণ্ড রাগ হচ্ছে রোকসানার। কাজের সময় মেয়েটাকে খুঁজে না পায় তখন কেমন লাগে। রেগে ফুসফুস করতে করতে ফারহার রুমে গিয়ে নক করে। ফারহা দরজা খুলে চাচিকে দেখে বলে, কিছু দরকার চাচি? রোজিনাকে দেখেছিস? আর তুই নাকি অ্যাক্সিডেন্ট করেছিস, তা অ্যাক্সিডেন্ট করে এখনো বেঁচে আছিস কেন? মরে যেতে পারলি না? এক্ষুনি যদি মরে যাই তাহলে আমাদের সব সম্পত্তি তো শকুনে খাবে চাচি, তাই আল্লাহ আমার ওপর দয়া করে যান, ভিক্ষা দিয়েছে। ফারহার কথা শুনে রোকসানা রাগে ফুঁসতে ফুঁসতে বলল, অ্যাক্সিডেন্ট করেও দেখছি তেজ কমেনি। এই কথা তো আমি তোমাকে বলতে পারি চাচি, অ্যাক্সিডেন্ট করে তেজ তো তোমারও কমেনি, তাহলে আমার কেন কমে যাবে? বরং তোমার চেয়ে 1000 গুণ বাড়বে। যাই হোক, ফালতু কথা না বলে কাজের কথা শোনো। রোজিনা নাকি গ্রামে চলে গেছে, ওর মা নাকি মারা গেছে, সাথে করে দারোয়ান চাচাকেও নিয়ে গেছে। তুমি ঘুমিয়েছিলে মেবি, তাই আমাকে বলে গেল। হুট করে কিভাবে চলে যেতে পারে রোজিনা? এখন রান্না করা বাড়ির কাজ কে করবে? ও মনে পড়েছে, রোজিনা যাওয়ার আগে বলে গিয়েছে যে ওদের পরিবর্তে 3 জনকে পাঠাবে। হঠাৎ কলিং বেল বেজে উঠতে ফারহা বলে ওঠে, দেখো চাচি, রোজিনা যাদের কথা বলেছে তারা আসলো কিনা। রোকসানা দ্রুত পায়ে মেইন ডোর খুলতে দেখে দুটো মেয়ে আর একটা মধ্যবয়স্ক লোক। তারা রোকসানাকে দেখে সালাম দিয়ে বলে তাদের রোজিনা পাঠিয়েছে। রান্নাঘর পরিষ্কার করা সব কাজ পারো তো? জি ম্যাডাম, মোরা সব কাজই পারি, আপনি খালি কইবেন মগো কি কাজ করা লাগবো। ঠিক আছে, আর আপনি দারোয়ানের পোশাক পরে গেটে দাঁড়ান। ওকে ম্যাডাম। মেয়ে দুটো বাড়ির ভেতরে ঢুকে রোকসানার কথা মতো কাজ করতে লাগলো। ফারহা মেয়েগুলোর দিকে তাকাতে মেয়েগুলো ফারহার দিকে তাকিয়ে চোখের ইশারায় কিছু একটা বলল। ফারহা মুস্কি হেসে নিজের রুমে চলে গেল। মেঘ, তোর সাথে কিছু কথা ছিল। মেঘ তার পিএকে যেতে বলে ফাইল বন্ধ করে বলে, কি হয়েছে? তোকে এতটা চিন্তিত লাগছে কেন? সুভাষ এবার নতুন কোনো চাল দিচ্ছে, আর সেটা মনে হয় ভাবিকে নিয়ে। আসলামের কথা শুনে মেঘের চোয়াল শক্ত করে বলল, কি বলতে চাইছিস? ক্লিয়ার করে বল আসলাম। কিছুক্ষণ আগে খবর পেয়েছি সুভাষ তার বাংলোতে গেড়ে বসে আশিক মির্জাকে ভাবিকে বিয়ে করার প্রপোজাল দিয়েছে। মেঘ তার হাতের 2 আঙুল দিয়ে কপালে ঘষে বলে, সুভাষের এক্স্যাক্ট
লোকেশন ট্রেস কর আসলাম। ওকে, আমি এক্ষুনি খোঁজ নিচ্ছি। মেঘ ফারহার ছবি বের করে চুমু দিয়ে বলে, ইউ আর অনলি মাইন বোকাফুল, তোমার ভাগ আমি কাউকে দিব না, কাউকে না। ফারহার ড্রয়িং রুমে বসে কফি খেতে খেতে ফোন দেখছিল। হঠাৎ কলিং বেল বেজে উঠতে নতুন কাজের মেয়েদের মধ্যে একজন গিয়ে ডোর খুলে দেয়। ফারহার ডোরের দিকে নজর পড়তে দেখে রেহান বিধ্বস্ত ক্ষতবিক্ষত শরীর নিয়ে দাঁড়িয়ে আছে। রেহানকে ধরে আছে আশিক শেখ। রেহান খুব ধীরে ধীরে ভেতরে ঢুকতে ফারহা রেহানের দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছে। রেহান ফারহার মুখে হাসি দেখে তার যে পুরো শরীর যেন আগুনে জ্বলে ছারখার হয়ে যাচ্ছে। রেহান ফারহার সামনে আসতে ফারহা বলে, ইস, কি হাল হয়েছে তোর রেহান। পুলিশ মনে হয় তোকে খুব আদর করেছে, তাই না রেহান? রেহান ফারহার কথা শুনে দাঁতে দাঁত চেপে বলে উঠল, তুই মনে হয় খুব খুশি হয়েছিস আমার এই অবস্থা দেখে। ইস ভাই, তুই আমাকে বলছিস, ভেবে বলছিস তো? ভাই আমার কুকর্ম করে পুলিশের হাতে মার খাবে আর বোন খুশি হবে, এটা কোথাও শুনেছিস তুই? রেহানের সাথে সাথে আশিক শেখও থতমত খেলো ফারহার কথা শুনে। ফারহা রেহানের সাপোর্টে কথা বলল নাকি বদনাম করলো বুঝতে পারল না। ফারহা তার চাচা আর তার ছেলের মুখের অবস্থা দেখে বলে, চাচু রেহানকে ড্রয়িং রুমে না বসিয়ে ওর রুমে নিয়ে যাও। বেচারা পুলিশের আদর যত্ন পেয়ে একদম নেতিয়ে গেছে। আমি ডক্টরকে কল করছি, এসে যেন রেহানের চেক আপ করে যায়। আর কেয়া সাজি, তোমরা কোথায়? কেয়া সাজিস কে ফারহা? জানতে চাইল আশিক। চাচু রোজিনার মা নাকি খুব অসুস্থ, তাই দারোয়ানকে নিয়ে গ্রামে চলে গেছে। আর তার পরিবর্তে 3 জন লোক পাঠিয়েছে। যতদিন রোজিনা না আসছে ততদিন এরা কাজ করবে। ও আচ্ছা। কিয়া সাজিয়ে আসতে ফারহা বলে, তোমরা এক্ষুনি কিচেনে গিয়ে তোমাদের ছোট সাহেবের জন্য স্যুপ বানিয়ে নিয়ে এসো। ওকে ম্যাম, আমি এখনই স্যুপ বানিয়ে আনছি। আর সাজি, তুই ছোট সাহেবকে তার বেডরুমে নিয়ে যা। ঠিক আছে, মুই লইয়া যাইতাছি। রেহান কাজের মেয়ের দিকে তাকিয়ে মনে মনে বদ ফোন দিয়ে আটতে লাগলো। মেয়ে দুটো দেখতে সুন্দর, চালচলনও বেশ, তবে গ্রাম্য ভাষায় কথা বলে। রেহান তার ভাঙাচোরা শরীর নিয়েও বদ পরিকল্পনা আটতে বাঁধে না। ফারহা রেহানের মুখের দিকে তাকিয়ে রেহানের ভাবভঙ্গি বুঝবার চেষ্টা করলো। কিয়া সাজির দিকে তাকানো লোলুপ দৃষ্টি দেখে রেহানের মনের বদবুদ্ধি ফারহার বুঝতে আর বাকি নেই। সাজি রেহানকে ধরে উপরে তার বেডরুমের দিকে নিয়ে যেতে লাগলো। তখন আশিক শেখ ফারহার অপোজিটে সোফায় বসে বলে, ফারহা, তোর সাথে আবার কিছু কথা আছে, কিন্তু তার আগে বল তোর হাতে চোট কি করে লাগলো? চাচি তোমাকে বলেনি আমার অ্যাক্সিডেন্টের কথা? না, কারো তোর চাচির সাথে আমার কোনো কথা হয়নি, তাই হয়তো বলতে পারিনি। আচ্ছা কি বলবে বলছিলে? তুমি খুব ভালো করেই জানো তোমার বিয়ে আমি আমার বিজনেস পার্টনার আকরাম চৌধুরীর বড় ছেলে বেগ চৌধুরীর সাথে ঠিক করেছি। ফারহা এই কথা আগে থেকেই জানতো, তবুও না জানার ভান করে বলে উঠল, সরি চাচু, আমার সাথে কার বিয়ের কথা বলেছিলে সেটা আমি জানি না। আর আমি বিয়েতে মত দিইনি, এটাও তুমি এবং চাচি ভালো করেই জানো। তাহলে এই কথা কেন আসছে? ফারহার কথা শুনে আশিক শেখের চোখে মুখে খুশির ঝিলিক ঝলমল করে উঠল। যেহেতু ফারহা মেঘকে বিয়ে করতে রাজি ছিল না আর ওদেরও কথা পাকাপোক্ত করেনি, সেহেতু বিয়ে ভাঙতে কষ্ট হবে না। আর 5 কোটি টাকার বিশাল বাংলো বাড়িটা পাওয়ার লোকটা যেন আশিককে বেশ চেপে ধরল। আশিক শেখ মুখে হাসি ফুটিয়ে বলে উঠল, আমি তোমার কথাই শুনবো ফারহা, তবে এর জন্য আমি যা বলবো তুমি তাই মেনে নেবে। লাইফ আমার ডিসিশন, তুমি নেবে চাচু, এটা কি করে সম্ভব? ফারহার কথা শুনে আশিক শেখ রেগে বলে উঠল, ভুলে যেও না আমি এখন তোমাদের 2 বোনের গার্ডিয়ান। আমি তোমাদের ভালোর জন্য সব কিছু করছি। যার সাথে সাথে তোমার বিয়ে ঠিক করছি সে কোটি কোটি টাকার মালিক। লাইফে তোমার কোনো কিছুর অভাব হবে না। আশিক শেখের কথা শুনে ফারহা হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে ফারহা তার চাচুকে বলতে লাগলো, আমাদের এতটাই ভালো বুঝেছো যে এতিম করে দিলে, তাই না চাচু? আর কি বললে কোটি কোটি টাকা আছে? ও, তার মানে তুমি এই টাকার লোভে আমাকে বিয়ে দিতে চাইছো? ফারহার কথা শুনে আশিক শেখ ঘাবড়ে গেল। কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম পড়ছে। কি ব্যাপার চাচু, কথা বলছো না কেন?
আমাকে কি তোমার এতটাই গাধা মনে হয় যে তুমি যা বলবে আমি তাই শুনবো? আমার বাবা চাচার বিজনেস নিজের করে নিয়েছো, কিন্তু কতদিন যাচ্ছ? মেঘ চৌধুরীর সাথে এখন আমার বিয়েটা না দিতে চাওয়ার নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। আই এম রাইট চাচু? আশিক বেশি রেগে ফারহার উদ্দেশ্যে বলে উঠল, আমি তোমার ফালতু কথা শোনার জন্য এখানে বসে নেই ফারহা। আমি তোমার জন্য অন্য পাত্র ঠিক করছি। SM কোম্পানির ওনার সুভাষ মির্জার সাথে তোমার বিয়ে ঠিক করছি, আর এই বিয়ে তুমি করবে। সুভাষ নামটা শুনে ফারহা কিছুক্ষণ তার চাচ্চুর মুখের দিকে তাকিয়ে থেকে ফারহা পায়ের উপর পা তুলে বলে, যদি বিয়ে না করি তাহলে? আশিক রেগে কঠিন গলায় বলল, বিয়ে তো তোমাকেই করতে হবে ফারহা, তাই ভদ্র মেয়ের মতো বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করো। কথাটা বলে আশিক শেখ গটগট করে হেঁটে নিজের রুমে চলে যায়। এদিকে ফারহা একটা আপেলে বাইট দিতে দিতে বলতে লাগলো, অনেক হয়েছে ভদ্র মেয়ে সেজে থাকা। এবার থেকে ফারহার আসল রূপ দেখবে চাচু। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রোজিনা আর দারোয়ানকে দুটো আলাদা আলাদা লোহার বেডে শুয়ে দিয়ে হাত পা শিকল দিয়ে আটকে দিয়ে দুটো ধারালো ছুরির, একটা ধ্রুব আর অন্যটা নিহাল নিয়ে রোজিনার পাশে গিয়ে দাঁড়ায়, আর ধ্রুব গিয়ে দারোয়ান লোকটির পাশে গিয়ে দাঁড়ায়। বেডে শায়িত দুজনের মুখ বাধা বিধায় চিৎকার চেঁচামেচি করতে পারছে না। রোজিনা রুমের চারদিকে তাকিয়ে ভয়ে তার কলিজা কেঁপে উঠল। কি ভয়ঙ্কর রুম! চারদিকে বিভিন্ন রকম ছোট বড় অস্ত্র, ধারালো ছুরি রয়েছে। লাইটের আলোয় তা চকচক করছে। রোজিনা আর তাকিয়ে থাকতে পারল না, চোখ দুটো যেন বুজে আসলো। ধ্রুব, এটার কোথা থেকে কাটা শুরু করব বলতো? নেহাল ভয়ঙ্করভাবে হেসে বলে, আগে হাত পা কাটবি, তারপর বুক চিরে কলিজাটা বের করবি। নেহালের কথা শুনে দারোয়ান আর রোজিনা ছটফট করতে লাগলো নিজেকে মুক্ত করার জন্য, কিন্তু আফসোস সেটা কখনোই সম্ভব নয়। নেহালের কথা শুনে ধ্রুব বলে, শালা, তুই দেখছি ফারহাকে কপি করছিস। ধুর, ওই ম্যামকে পুরোপুরি কপি করা আমার দ্বারা সম্ভব নয়। দেখিস না, একজনকে কাটতে আমার ঘন্টা লেগে যায়, আর ফারহা 10 থেকে 15 মিনিটের ভিতর সব কেমন পারফেক্টলি করে। আমি ভাবছি নেক্সট প্রজেক্ট আমি ফারহার সাথে থাকবো আর সব শিখবো। এই এই এই, তুই কথা আগেও বলেছিস নেহাল, বাট তোর কি অবস্থা হয়েছিল? সেন্সলেস হয়ে গিয়েছিলি। কি করব বল, ফারহার ওই রূপ দেখে আমার কলিজায় কেঁপে উঠেছিল। অমন শান্তশিষ্ট সুশ্রী মুখের পিছনে এমন ভয়ঙ্কর রূপ দেখে যে কেউই ভয়ে আটকে উঠবে। ঠিক বলেছিস তুই। এখন সময় নষ্ট না করে কাজে ফেরা যাক। ধ্রুব ধারালো ছুরিটা হাতে তুলে নিয়ে প্রথমে হাতের কবজির উপর কোপ দিয়ে হাতটা আলাদা করে ফেলল, তারপর পা আর তারপর বুক চিরে কলিজা বার করলো বেশ সময় নিয়ে। অন্যদিকে সন্ধ্যার বেশ খানিকক্ষণ পর রূপ বাড়িতে ফিরে এসে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ফারহার রুমের দরজায় নক করে। ফারহা দরজা খুলতে রূপের হাসি মাখা মুখটা দেখতে ফারহার কলিজাটা যেন ঠান্ডা হয়ে গেল। রূপ ভেতরে ঢুকে ফারহাকে জড়িয়ে ধরে বলে, বুনু, আই এম সো হ্যাপি। আজ আমার স্বপ্নের এক ধাপ এগিয়ে গিয়েছি। ফারহা তার বোনের মুখে হাত রেখে বলে, রনক তোকে প্রপোজ করেছে? ফারহার কথা শুনে রূপ তার বাঁ হাতের অনামিকা আঙুলে থাকা রিংটা ফারহাকে দেখাতে ফারহা বুঝলো এই রিং দিয়ে রওনক তার বোনকে প্রপোজ করেছে। রূপ প্রচন্ড খুশিতে ফারহাকে বলতে লাগলো, জানিস বুনু, আজ আমরা একসাথে ডান্স করেছি। আমাকে গোলাপ আর এই ডায়মন্ড রিংটা দিয়ে প্রপোজ করেছে। আজ আমরা অনেক সময় একসাথে কাটিয়েছি। জানিস বুনু, আমার কাছে এই সব কিছু যেন স্বপ্নের মতো লাগছে। ফারহা রূপের হাতে চিমটি কাটতে রূপ লাফিয়ে উঠে বলে, চিমটি কাটলি কেন বুনু? এটা যে স্বপ্ন না বরং বাস্তব, এটা বোঝাতে। ধুর। আচ্ছা বুনু, তোর রুমে আসার আগে ওই রেহানের রুমে আলো জ্বলতে দেখলাম। ওকে কি জামিন করিয়ে নিয়ে এসেছে চাচু? চাচুর সাথে বিকেলেই সন্ধ্যায় এসেছে। শ্বশুর বাড়ি থেকে অনেক আদর আপ্যায়ন পেয়েছে তো, তাই এখন রেস্ট নিচ্ছে। রূপ বুঝলো না ফারহার কথার মানে। ফারহা আবারও বলল, ডক্টর এসে চেক আপ করে গেছে, বেশ ভালো মার খেয়েছে রেহান। তা না হয় বুঝলাম, কিন্তু এত তাড়াতাড়ি কি করে ছাড়া পেল? বেশি কিছু না, পুলিশকে 5 লাখ
আর মেয়েগুলোকেও টাকা দিয়ে মুখ বন্ধ করে দিয়েছে। বনু আমাদের টাকাগুলো এইভাবে নষ্ট করছে, এটা আমার সহ্য হচ্ছে না। চিন্তা করিস না, খুব শীঘ্রই আমি এর ব্যবস্থা নিব। জাস্ট আমার 3rd ইয়ারের ফাইনাল এক্সামটা শেষ হতে দে। ওকে, যা করার করো, তবে নিজেকে সেফ রেখে। রূপ ফারহার কথা শেষ হতে আশিক শেখ এসে দরজায় দাঁড়িয়ে বলে, ফারহা, তোমার সাথে কিছু কথা ছিল। বলো, কি বলতে চাও? সুভাষের সাথে নিবেদিকা রেস্টুরেন্টে দেখা করতে যাবে বিকেল 5টায়। ওখানে তোমার জন্য সুভাষ অপেক্ষা করবে। ফারহা কিছু বলতে যাবে, আশিক শেখ বুঝতে পেরে বলে, কোনো কথা নয়, কাল দেখা করতে যাবে মানে যাবে, আর নয়তো তোমাদের দু বোনের জন্য আমি অন্য ব্যবস্থা নেব। আশিক শেখ আবারও দ্রুত পায়ে চলে গেল। রাগে ফারহার পুরো শরীর জ্বলতে লাগলো, তবুও নিজেকে শান্ত রাখলো। তবে রূপ শান্ত থাকতে পারলো না, একের পর এক প্রশ্ন করতে লাগলো ফারহাকে। বনু, চাচ্ছু আমাদেরকে ট্রেড দিয়ে গেল, আর তোকে বা কেন কোনো সুভাষ বা কুভাষের সাথে দেখা করতে বললো? কারণ চাচ্চু সুভাষ মির্জার সাথে আমার বিয়ে ঠিক করেছে। কথাটা শোনা মাত্র রূপ দাঁড়িয়ে গেল। নিজের ফোনটা হাতে নিয়ে ফারহাকে কিছু না বলে রুম থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে মেঘের নাম্বারে ডায়াল করে। মেঘ অফিসের কিছু ইম্পর্টেন্ট কাজ করছিল। হঠাৎ তার ফোনটা বেজে উঠতে মেঘ তার ফোনের স্ক্রিনে রূপের নাম দেখে কল রিসিভ করে মেঘ বলে, তো শালি সাহেবা, আজ আপনার ফার্স্ট ডেট কেমন হলো? রূপ উত্তেজিত হয়ে বলে, আরে রাখেন আপনার ডেট ফেট, এইদিকে তোমার বউ যে অন্য ঘরের ঘরণী হয়ে যাচ্ছে, সেই দিকে কি খবর আছে? রূপের কথা শুনে মেঘের মুখের হাসি সরে গিয়ে গম্ভীরতা ভর করে। কি বলতে চাইছো রূপ? ক্লিয়ার করে বলো। জিজু, চাচ্চু বনুর বিয়ে অন্য কারোর সাথে ঠিক করেছে। কাল নাকি বনুকে নিবেদিতা রেস্টুরেন্টে যেতে বলেছে ওই ছেলের সাথে দেখা করতে। আশিক শেখ কখন যেতে বলেছে? বিকেল 5টায় নিবেদিতা রেস্টুরেন্ট। লোকটার নাম কি? নাম কি যেন বললো, ও হ্যাঁ মনে পড়েছে, সুভাষ মির্জা। সুভাষ মির্জা নামটা শুনে মেঘের রাগে চোয়াল শক্ত হয়ে গেল। সুন্দর মুখশ্রীতে হঠাৎ করে হিংস্রতার ছাপ ফুটে উঠল। কল ডিসকানেক্ট করে মেঘ স্টাডি রুমের দিকে পা বাড়ালো। এদিকে ফারহার ফোনটা বেজে উঠতে ফারহা কল রিসিভ করে কানে ধরতে ফোনের ওপাশ থেকে খুবই নম্রতার সাথে বলল, কেমন আছেন মিস্টার গার্ল? মিস্টার শাওন। জি হ্যাঁ, আমি শাওন। তো বললেন না, আপনি কেমন আছেন? হাতের ব্যথা কি কমেছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আর হাতের ব্যথা কিছুটা আছে। চিন্তা নেই, কিছুদিন রেস্ট নিলে সুস্থ হয়ে যাবেন। আরেকটা কথা, স্যার আপনাকে 15 দিনের ছুটি দিয়েছেন। মেলটা হয়তো এতক্ষণে পাঠিয়ে দিয়েছে। ওকে, থ্যাংক ইউ, রাখছি তাহলে, ভালো থাকবেন। ফারহা আর কথা বলার সুযোগ না দিয়ে কল ডিসকানেক্ট করে দেয়। ড্যাড, এই মুহূর্তে তুমি আশিক শেখের সাথে করা সকল চুক্তি খারিজ করবে? হোয়াট, কি বলছো মেঘ? পাগলের মতো কথা বলো না। আশিক আমার বিজনেস পার্টনার। এখন যদি আমি পার্টনারশিপ বাতিল করি তো আশিক বিপদে পড়ে যাবে। আমি তো সেটাই চাই ড্যাড, আশিক শেখ বিপদে পড়ে চৌধুরী বাড়িতে চলে আসে। মেঘ, তুমি ঠিক কি বলতে চাইছো আমাকে একটু ক্লিয়ার করে বলবে? আমাকে কিছু বলতে হবে না, একটু পর তুমি সবটা বুঝতে পারবে। মেঘের কথা শেষ হতে না হতে আকরাম চৌধুরীর ফোনটা বেজে ওঠে। মেঘের সাথে ফারহার বিয়েটা হচ্ছে না আকরাম? হোয়াট, কি বলছিস আশিক? তোর মাথাটা ঠিক আছে তো? আমার মাথা ঠিক আছে আকরাম। ফারহা মেঘকে বিয়ে করতে রাজি হয়নি, আর আমিও ফারহাকে জোর করতে চাচ্ছি না। আর এটা তো পাবলিকলি অ্যানাউন্সমেন্ট করা হয়নি, সো এটার জন্য অন্তত তোর মান সম্মানের আঘাত লাগবে না। আকরাম রাগে ফুঁসে উঠে বলে, তোকে জাস্ট একটা কথা বলে দিচ্ছি, কাজটা তুই ঠিক করলি না আশিক। এর জন্য তোকে পস্তাতে হবে। আর যে আশায় তুই বিয়েটা ভেঙে দিলি, ওই আশা তোর কখনো পূরণ হবে না। আমি আকরাম চৌধুরী তোকে বলছি, ভালো থাকিস, আর সামনে যা হবে তার জন্য নিজেকে প্রস্তুত কর। আকরাম আশিককে কথা বলার সুযোগ না দিয়ে মেঘের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, পারলাম না মেঘ, তোমার ভালোবাসার মানুষটিকে তোমার কাছে ফিরিয়ে দিতে পারলাম না। এই অভাগা বাবা, মাফ করে দিও। গলা ভেঙে আসছে আকরামের। মেঘ তার বাবাকে জড়িয়ে ধরে বলে, মন খারাপ করে না ড্যাড, আমি তোমার ছেলে, আমার জিনিস কাউকে ছুতে পর্যন্ত দেই না।
সেখানে আমার ভালোবাসার মানুষটিকে নিয়ে কথা হচ্ছে। তুমি কি করে ভাবলে আশিক শেখের কথায় আমি আমার ভালোবাসাকে ত্যাগ করব? নেভার এভার। তাহলে বলবো তুমি তোমার ছেলেকে চিনতে পারোনি। ফারহা অতীতে আমার ছিল, বর্তমানে আমার হবে, আর ভবিষ্যতেও আমারই থাকবে। আই প্রমিস ইউ ড্যাড। ফারহা এই চৌধুরী ম্যানশনের বড় পুত্রবধূ হয়ে পা রাখবে। সত্যি বলছো মেঘ? ইয়েস ড্যাড। কিছুক্ষণ আগে তোমাকে যেটা করতে বলেছি তুই ওই কাজটা কমপ্লিট করো ড্যাড। ইয়েস মাই সান, জাস্ট 1 আওয়ার ওয়েট করো। আশিক শেখকে তার উচিত জবাব দিব। আশিক, এটা তুমি কি করলে? আকরাম ভাইকে মেঘ ফারহার বিয়ে ভাঙার কথা কেন বললে? ওয়াই? জানো এর এফেক্ট আমাদের বিজনেসের উপর পড়বে। ও জাস্ট সেট আপ রক্সানা। আমি কি করব না করব তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না। তুমি জাস্ট বিকেল 5টার আগে ফারাকে রেডি করিয়ে নিবেদিকা রেস্টুরেন্টে পাঠিয়ে দিবে। ওর আর একটা কথা, বাড়ির গাড়িটায় পাঠাবে, রিক্সা বা অটোতে যেন না যায়। সব কিছুই বুঝলাম, কিন্তু তুমি তো ওই লোকের সম্পর্কে কিছুই জানো না। তাহলে কি করে বিশ্বাস করলে সে তোমাকে 5 কোটি টাকা আর ওই বাংলো দিবে? তোমার মনে হয় না লোকটা ফারহাকে বিয়ে করার জন্য একটু বেশি সাইকোগিরি করছে? সুভাষ মির্জা কি করবে না করবে আই ডোন্ট কেয়ার রক্সানা, বাট তুমি আর এক্সট্রা কথা বললে ঘাট ধরে রূপ থেকে বের করে দেব। আশিকের ধমকি শুনে রোকসানা আর কিছু না বলে চুপচাপ রুম থেকে বের হয়ে যায়। মেঘলা আকাশে মাঝে মাঝে চাঁদ মামা উঁকিঝুঁকি দিচ্ছে, হালকা হাওয়া দিচ্ছে বাইরে। ফারহা রুমের লাইট অফ করে ধীর পায়ে নিজের ব্যালকনিতে গিয়ে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আকাশের দশকে তাকিয়ে আছে। হঠাৎ ফারহার চোখের সামনে তার বাবা মায়ের প্রতিচ্ছবি ভেসে উঠতে ফারহা আনমনে বলতে লাগলো, আব্বু আম্মু, আই নিড ইউ সো মাচ। জানো আব্বু, রূপ রনক ভাইকে খুব ভালোবাসে। কিন্তু রনক কি ওকে ভালোবাসে জানি না, কিন্তু আমি যতবার আড়ালে থেকে রনক আর রূপকে বোঝার চেষ্টা করেছি ঠিক ততবার ব্যর্থ হয়েছি। কারণ আমি রনকের জন্য রূপের চোখে এক সমুদ্র ভালোবাসা দেখেছি, কিন্তু রূপের অন্য রনকের চোখে আমি কোনো ভালোবাসা খুঁজে পাইনি। মনে হয় রনকের সবটা ফিকে নাটক। আমি কি ঠিক নাকি ভুল আব্বু? আর মেঘরাজ, সে এখন আমাকে ফিরে পেতে চায় তার জীবনে, কিন্তু আমি যে ওই বিষাক্ত দিনগুলোর কথা ভুলতে পারছি না ড্যাড। কি করে মেঘরাজকে ক্ষমা করব? আমি যে আগের মতো আর সহজ হতে পারছি না। হয়তো আমার মনের ভেতর মেঘের জন্য সেই জায়গা তৈরি হতে সময় লাগবে। হয়তো এক সময় মেঘরাজকে মেনে নিব, হয়তো মেনে নিব না। ফারহা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে লাগলো, জানো আব্বু, মেজো চাচু আমার জীবন নিয়ে বারবার জুয়া খেলছে। কখনো মেঘ চৌধুরীর সাথে বিয়ে দিতে চেয়ে বা কখনো সুভাষ মির্জার সাথে বিয়ে দিতে চেয়ে। আমি আর সহ্য করতে পারছি না। এই ভালো মেয়ে হয়ে তো দেখলাম এদের সহ্য হলো না। আব্বু, আগামীকাল সকাল থেকে আশিক শেখ দেখবে ফারহান শেখের একমাত্র মেয়ে ফারহা শেখ। তোমরা আমার জন্য দোয়া করো আব্বু আম্মু, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছতে পারি, তাদেরকে শাস্তি দিতে পারি যারা আমাদের দু বোনকে এতিম করেছে। তাদের আমি ফারহা শেখ নিজ হাতে ভয়ঙ্কর মৃত্যু দিব, যে মৃত্যু দেখে ওদের কলিজা কেঁপে উঠবে। ফারহা আকাশে চাঁদের দিকে তাকিয়ে কথা বলতে বলতে ব্যালকনিতে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল ফোনে রিংটোনের আওয়াজে আশিক শেখের ঘুম ভেঙে যায়। ফোন হাতে নিয়ে দেখে তার পিএ কল করেছে। আশিক কল রিসিভ করতে ফোনের ওপাশ থেকে পিএ এর কথা শুনে আশিকের ঘুমের ঘোর কেটে যায়। উঠে বসে উত্তেজিত হয়ে বলে, কি বলছিস? তোর কথা ঠিক আছে শফিক? আকরাম কেন পার্টনারশিপ বাতিল করবে আর ও কেন কোটি টাকার ডিলগুলো ক্যান্সেল করবে? তা তো আমি জানি না স্যার। সকালে তাদের উকিল অফিসিয়ালি সব পেপার নিয়ে এসে জানিয়ে যায়। আশিকের মাথায় হাত, কারণ আশিক তার ভাইদের বিজনেস নিজের করে নিলেও সে ভালো করে কখনো বিজনেস চালাতে পারতো না। তারপর আকরাম চৌধুরীর সাথে একটা ডিল করে তাকে বন্ধু বানিয়ে পার্টনার বানিয়ে নিয়ে তার বুদ্ধিতে বিজনেস এত বছর চালিয়ে এসেছে। কিন্তু
এখন যদি আকরাম তার সাথে না থাকে তাহলে তো বিজনেস ডুবে যাবে। তখন তখন কি হবে? আশিকের যেন মাথায় হাত পড়ে গেল। আশিক বুঝে গেছে মেঘের সাথে ফারহার বিয়েটা ক্যান্সেল করায় আকরাম এই পদক্ষেপ নিয়েছে। আশিক কিছু ভেবে হেসে উঠে বলে,